স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। 8ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ও 16ই জুলাইকে শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। দিবস দুটি পালনে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পাশাপাশি 5ই আগস্টকে গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয়েছে। এছাড়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের কর্মসূচি পালনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি করে 36 সদস্যের একটি জাতীয় কমিটি গঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত 36 দিনব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেওয়া হয়। 1 জুলাই মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের জন্য দোয়া ও প্রার্থনার মাধ্যমে শুরু হবে এই অনুষ্ঠানমালা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত শেখ হাসিনার আমলে নির্যাতনকে দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকার এই সংস্কৃতির অবসান ঘটাতে চায়। জাতিসংঘ ঘোষিত নির্যাতনের শিকারদের সহমর্মিতা দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে এ বার্তা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্যাতনের মাধ্যমে সমাজ ও রাজনীতিকে বিষাক্ত করে তুলেছিল আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, পূর্ববর্তী শাসনামলের নির্যাতনের বিচার, সংস্কার ও নির্বাচন এই 3 মিলে বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চায় সরকার। প্রধান উপদেষ্টা বলেন, জবাবদিহি ও ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে দেশকে নতুনভাবে পরিচালিত করার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রীতি ব্যাহত করে ও ঘৃণা ছড়ায় এমন বিভ্রান্তিকর তথ্য মোকাবেলায় আরও কার্যকর উপায় বের করার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় মেটার পাবলিক পলিসি অ্যাপাকের ভিপি সাইমান মিলনার ও পাবলিক পলিসি ম্যানেজার রুজান সারওয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে আসলে তাদের এই আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, বিভ্রান্তিকর তথ্য একটি বড় সমস্যা। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবসায়িক কাজে ইতিবাচক ভূমিকা রাখছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নৈতিক মান বজায় রাখতে না পারলে বিপজ্জনক হতে পারে। মেটা কর্তৃপক্ষ সরকার প্রধানের নানা পরামর্শ গ্রহণ করে এসব সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করে। বারবার অবস্থান পরিবর্তন করায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করতে বেগ পেতে হয় বলে জানিয়েছে পুলিশের গোয়েন্দা বিভাগ। মগবাজারে এক আত্মীয়ের বাসা থেকে সাবেক সিইসিকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানান ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম। জানান, বৃহস্পতিবার হাবিবুল আউয়ালকে আদালতে তোলা হবে, চাওয়া হবে রিমান্ডও। রবিবার বিগত 3টি বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা কাজী রকিবউদ্দিন আহমেদ, কে এম নুরুল হুদা ও কাজী হাবিবুল আল কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। এতে 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করা হয়। মামলার দিন সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে সাবেক সিএসি নুরুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ। ওই মামলার আরেক আসামি সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে মগবাজার থেকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে। পরে বিকেলে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তার এড়াতে নিজ বাসা ছেড়ে মগবাজারের একটি বাসায় আত্মগোপন করেছিলেন হাবিবুল আউয়াল। আমাদের তথ্য ছিল, আমরা অভিযান পরিচালনা করেছিলাম, বাট আমাদের তথ্য বিশ্লেষণে যথাস্থান আমরা না পাই, সেদিন অভিযান আমাদের সার্থক হয়নি। আমরা তাকে ভিন্ন একটি স্থান থেকে আমরা তাকে গ্রেপ্তার করেছি, অর্থাৎ তার অবস্থান তার নিজ বাসভবনে ছিল না। তা আমরা বলতে পারি যে হ্যাঁ, তিনি আত্মগোপনে ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তার তথ্যপত্রের ভিত্তিতে অবস্থান নিশ্চিত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এছাড়া একতরফা ওই নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ রয়েছে সাবেক সিএসি হাবিবুল আউয়ালের বিরুদ্ধে। শুধুমাত্র আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থিত যে দামি ক্যান্ডিডেট এবং জাতীয় পার্টি, এদের দিয়ে নির্বাচন করা, এমমনকি নির্বাচনের দিনে ভোটের পরিসংখ্যান নিয়ে দ্বিচারিতা করা, আচরণবিধি লঙ্ঘন করে যে ভোটার যারা নির্বাচনে জয়ী হয়েছে মর্মে গেজেট প্রকাশ করা, এই ধরনের একটি ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মামলা হয়। যে মামলা সে 20 নম্বর আসামি। আজ দুপুর 1টার দিকে গোয়েন্দা পুলিশের একটি টিম মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে। বিএনপির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামির তালিকায় আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক 4 আইজিপি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।
জাতীয় রাজস্ব বোর্ডের চলমান অচলাবস্থা নিরসনে আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসার যে আমন্ত্রণ অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে তা প্রত্যাখ্যান করা হয়েছে। একই সঙ্গে আগামী শুক্রবারের মধ্যে এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খানকে অপসারণ না করলে শনিবার মার্চ টু এনবিআর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের লাগাতার শাটডাউন কর্মসূচি চলবে। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কন্ট্রাকচুয়াল চাকরিচ্যুতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করছে শ্রমিকরা। রাজধানীর মহাখালীতে বিএটি কারখানার সামনে বিকেল থেকে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। এই সময় বিক্ষোভরত শ্রমিকরা জানান, গত 7 জুন থেকে বন্ধ হয় মহাখালী কারখানা। সাভারে নতুন কারখানায় চলছে সমস্ত কার্যক্রম। এই কারণে মহাখালী কারখানার চাকরিচ্যুত হয়েছেন 3000-এরও বেশি চুক্তিভিত্তিক শ্রমিক। তাদের শুধুমাত্র পাওনা বেতনের টাকা বুঝিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি, কিন্তু দীর্ঘদিন ধরে তামাকজাত দ্রব্য নিয়ে কাজ করার ফলে নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন তারা। তাই উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন সহ বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান শ্রমিকরা। 37 বছর যাবত এই প্রতিষ্ঠানে শ্রম দিয়ে আসতেছি। হঠাৎ করে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল, কিন্তু ওই আমার যে কন্ট্রাক্টর তার বেনিফিট আমার দিয়ে দিছে, কিন্তু কোম্পানি আমাকে কিছুই দেয়নি। এখন আমি বউ বাচ্চা নিয়ে রাস্তায় পড়ে গেলাম। কিন্তু আমরা যে তামাকে কাজ করছি, এই তামাকের জন্য যে ক্ষতিগুলো হয়েছে, কোম্পানি এখন চলে যাচ্ছে আমাদেরকে রেখে। আমরা চাচ্ছি জাস্ট মানবিক দৃষ্টিকোণ থেকে কোম্পানি যেন আমাদেরকে একটু দেখে, আমাদের জন্য একটু ক্ষতিপূরণের ব্যবস্থা করে। আমাদের পরিবারগুলো নিয়ে আমরা যেন মানবিক দিকে কিভাবে চলতে পারি। ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি EBFCI এর বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন করা হয়েছে। বুধবার রাজধানীর বারিধারায় একটি হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা জানান, বাংলাদেশ ও ইউরোপের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে EBFCI গঠন করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনের সদস্যরা আন্তর্দেশীয় সহযোগিতা বাড়ানোর মাধ্যমে হিসেবে কাজ করছে। সংগঠনের বাংলাদেশ চ্যাপ্টার গঠনের মাধ্যমে এই কাজে গতি আসবে বলে মনে করেন আয়োজকরা। ইউরোপের সাথে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে EBFCI গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বলেন, LDC পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপের সাথে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় সরকার। বাংলাদেশ ইউরোপ ইকোনমিক পার্টনারশিপ। ইউরোপের সাথে ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে কাজ করছে সরকার। বিশেষ করে LDC গ্রাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় ইউরোপের বাজার গুরুত্বপূর্ণ। ইউনানি ওষুধের আধুনিক মোড়কায়ন ও গবেষণা ভিত্তিক নতুন ফর্মুলা উদ্ভাবন নিয়ে জাতীয় সেমিনার আয়োজন করে মেডিসিনাল প্লান্টস অ্যান্ড হার্বাল প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতি। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, নতুন নতুন ফর্মুলা উদ্ভাবন করে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নতুন মাত্রা যুক্ত করা হয়েছে ইউনানিতে। আগামীতেও তা সারা বিশ্বে ছড়িয়ে দিতে গবেষণা ও বাজারজাতকরণের উপরও জোর দেন বক্তারা। সারা দেশ থেকে সেমিনারে শতাধিক প্রতিনিধি যোগ দেন। বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা নাহিদ আফরোজ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম এবং বাংলাদেশ ইউনানি ওষুধ শিল্প সমিতির সভাপতি ডক্টর সাইদ আহমেদ সিদ্দিকী এ সময় উপস্থিত ছিলেন।